আজ যে সিনেমাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি রাজকুমার রাওয়ের বেস্ট একটি অ্যাকশন মুভি, যেখানে দেখানো হয়েছে এক ছেলের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। সাধারণ এক কৃষকের ছেলে থেকে সে কিভাবে সবার মালিক হয়ে উঠলো সেটা দেখার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক মালিক মুভির এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুতে দেখানো হয় পুলিশেরা একটা বাড়ি ঘিরে রেখেছে মালিক নামের এক ক্রিমিনালকে ধরার জন্য। মালিক নামের এই লোকটি হচ্ছে এই গল্পের মূল ক্যারেক্টার। পুলিশেরা বাহিরে থেকে মাইকে বলছে 3 গণা অব্দি বাহিরে না আসলে আমরা গুলি চালাতে বাধ্য হব। কেউ বাহিরে না আসলে পুলিশেরা গুলি চালায়। তারপর 3 থেকে 4 জন পুলিশ বাড়িতে ঢুকতে গেলে দেখা যায় বাড়ির ভেতর থেকে গুলি ছুটছে। পুলিশেরাও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। আর এখান থেকেই এই গল্পের মূল কাহিনী শুরু হয়। 2 বছর অতীতে দেখা যায় পুলিশেরা রাস্তায় কতগুলো ট্রাক চেকপোস্টে আটকে রেখেছে। তখন ট্রাকের ড্রাইভার ট্রাক থেকে নেমে এসে এক কনস্টেবলকে জানায় এগুলো মালিকের গাড়ি, কিন্তু পুলিশেরা গাড়িগুলোকে ছেড়ে দেয় না, উল্টো ড্রাইভারদেরকে মার। তখন একটা গাড়িতে করে মালিকের লোকজন এসে পুলিশটাকে জিজ্ঞেস করে কোন সাহসে তুই মালিকের গাড়ি আটকিয়েছিস। আজ পর্যন্ত কোনো পুলিশের সাহস হয়নি যে মালিকের গাড়ি আটকিয়ে রাখে। তুই মনে হয় এখানে নতুন, তাই কিছু জানিস না। কিন্তু পুলিশ অফিসারটা তাদের কোনো কথা শোনে না। এজন্য মালিকের লোকজন তাকে থাপ্পড় দিয়ে মালিকের কাছে নিয়ে যায়। মালিক তাকে জিজ্ঞেস করে যে আমার গাড়ি শোনার পরেও তুই গাড়ি কেন আটকিয়ে রাখলি। তখন পুলিশটি জানায় চন্দ্রশেখরের কথাই এই কাজটা সে করেছে। পুলিশটি জানায় আমাকে আপনারা ছেড়ে দিন, আমি এখনই গিয়ে গাড়িগুলো ছেড়ে দিব। পুলিশটা আরো জানায় মালিক আমাকে আপনি মাফ করে দিন, আমাকে মারবেন না, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। কিন্তু মালিক কোনো কথা শোনে না, তাকে ওখানে গুলি করে মেরে ফেলে। এদিকে চন্দ্রশেখর বাধার সিং নামের এক নেতার কাছে গিয়ে বলে 2 বছর আগে যখন আপনার ভোটের দরকার ছিল তখন আমি আপনার পাশে ছিলাম, মালিক ছিল না। ওর ব্যবস্থা কি আপনি করবেন? নেতা তখন বলে কেন, রাতারাতি আবার কি হয়েছে? চন্দ্রশেখর জানায় কাল রাতে একজন পুলিশকে মেরে ফেলেছে, আপনি যদি কিছু করেন তো, আর যদি না করেন তাহলে আমাকেই মাথা খাটাতে হবে। আর আপনি তো জানেনই যে আমি একটু পাগল টাইপের আছি। নেতা চন্দ্রশেখরকে জানাই আমাকে আর একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। এইসব কথাবার্তা হওয়ার পরে নেতা ওখান থেকে চলে যায়। বাধার সিং গাড়িতে করে যাওয়ার সময় তার এক সহকর্মীর সাথে বলা বলি করছে যে এখন আমাকে একজন গুন্ডাকে মারার জন্য আর একজন গুন্ডা খাড়া করতে হবে। তার সহকর্মী তাকে জানায় লখনৌতে এক পুলিশ অফিসার আছে প্রভুদাস নামে, সে 3 মাসের জন্য সাসপেন্ডে আছে। সে এখন অব্দি 98টা এনকাউন্টার করেছে, আপনি তাকে এখানে নিয়ে আসুন। পরে দেখানো হয় প্রভুদাস নামের পুলিশটি তার ফোর্স নিয়ে মালিকের বাড়িতে যায় রেড দিতে। তখন মালিকের বাবা পুলিশকে জানায় 2 বছর ধরে দীপক এই বাড়িতে আসেনি, আসলে মালিকের আসল নাম হচ্ছে দীপক। পুলিশ মালিকের বাড়ি পুরো তছনছ করে ফেলে আর মালিকের স্ত্রীকে গিয়ে বলে তোমার স্বামীকে বলো যেন সে সারেন্ডার করে দেয়, তা না হলে আমার 99 নাম্বার এনকাউন্টার হবে সে। এসব বলে পুলিশ ওখান থেকে চলে যায়। রাতে দীপক ওরফে মালিক তার স্ত্রীর সাথে দেখা করতে আসে। তখন মালিকের স্ত্রী তাকে জানায় আজ বাড়িতে পুলিশ এসেছিল, উনি আমাকে শাসিয়ে গেছে, বলেছে তোমাকে সারেন্ডার করে দিতে, তা না হলে তোমাকে এনকাউন্টার করে দেবে। মালিকের স্ত্রী মালিককে জানায় এভাবে আর কতদিন চলবে, তুমি সারেন্ডার করে দাও। তখন মালিক বলে যে আমি আর তা করতে পারবো না, আমি অনেক দূর চলে এসেছি, তুমি একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি একবার নেতা হয়ে যাই তখন আমি তোমাকে নিয়ে লাল বাতিওয়ালা গাড়িতে ঘুরবো। হঠাৎ তখনই মালিকের বাবা মালিককে ডেকে বলে যে আজ বাড়িতে প্রথমবার পুলিশ এসেছে। মালিক তখন জানায় এটাই প্রথম, এটাই শেষ, আর কখনো আসবে না। দীপকের বাবা দীপককে বলে কি থেকে কি হয়ে গেছো তুমি? দীপক তখন জানায় আমি মালিক হয়ে গেছি। এদিকে মালিকের মা কান্না করছে, বলছে যে বাবা তোর জন্য আমার অনেক চিন্তা হয়, কখন তোর কি হয়ে যায়। মালিক তখন তার মাকে সান্ত্বনা দিয়ে জানায় আমার কিছু হবে না মা। তখন মালিকের এক সহকর্মী জানায় গ্রামে পুলিশ ঢুকেছে। এই কথা শুনে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর রাস্তার মধ্যে সে পুলিশের গাড়িটাকে আটকিয়ে জানায় এই 6-7 জন লোক নিয়ে তুই আমাকে ধরতে এসে আমাকে অপমান করেছিস, তোর তো পুরো ফোর্স নিয়ে আসা উচিত ছিল। মালিক আরো জানায় কাল তোদের এসপি আমার বাড়িতে ঢুকে সব তছনছ করে দিয়েছে, আমার বাবাকে ধমকিয়ে এসেছে, আমার তো ইচ্ছা করছে এই গাড়ি সহ তোদের মাটিতে পুঁতে দিতে। পুলিশেরা জানায় আমাদের ভুল হয়ে গেছে, আমরা এখনই গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, এদিকে আর আসবো না। মালিক তার লোকদেরকে বলে এদেরকে কিছু টাকা দিয়ে দে, এরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এরপর মালিকের লোকজন এসপি প্রভুদাসের নাতিকে স্কুল থেকে কিডন্যাপ করে নিয়ে আসে। এই কথা জানতে পেরে প্রভুদাস তো অনেক রেগে যায় এবং পুলিশ কনস্টেবলদের ওপরে অনেক রাগারাগি করে। তখন দেখা যায় মালিক প্রভুদাসের বাড়িতে এসেছে। মালিক প্রভুদাসকে জানায় আপনি নাকি এখানে নতুন ট্রান্সফার হয়ে এসেছে, বিশেষ করে আমাকে ধরার জন্য, তাই দেখা করতে আসলাম। প্রভুদাস জিজ্ঞেস করে আমার নাতি কোথায়? মালিক তখন তার নাতিকে ফিরিয়ে দেয় আর জানায় প্রথমবার জন্য আপনাকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার যদি আপনি আমার বাড়িতে ঢোকার সাহস করেন তাহলে আপনার নাতিকে আপনি আর কখনো খুঁজে পাবেন না। আপনার নাতি নাকি আপনাকে অনেক
ভালোবাসে, এজন্য আপনি এখনো সুস্থভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন। তা না হলে আপনি আমার মা বাবাকে ধমকেছেন। আপনার জন্য আমার স্ত্রী কষ্ট পেয়েছে, ইচ্ছে তো করছিল যে আপনার মাথাটা কেটে আপনার হাতে ধরিয়ে দেই। মালিক আরো জানায়, আমি শুনেছি আপনি নাকি 98টা এনকাউন্টার করেছেন, সেটা তো আপনি ইউনিফর্মে করেছেন। যদি সাহস থাকে বাজারের মাঝখানে আমার সাথে লড়ে দেখাবেন, তখন দেখা যাবে কার কত দম। এদিকে চন্দ্রশেখর একজন সরকারি কর্মকর্তাকে জিজ্ঞেস করছে টেন্ডার কবে পাস হবে। সে কর্মকর্তা জানায়, এটা তো ওপর থেকে নির্দেশ হয় যে কবে টেন্ডার পাস হবে। চন্দ্রশেখর জানায়, সব টেন্ডার তো মালিক একাই নিয়ে নিচ্ছে, আমরা ব্যাপারীরা কি করব? তখন সে সরকারি কর্মকর্তা জানায়, এতে করে তো আমারও অনেক লোকসান হয়ে যায়। তখন চন্দ্রশেখর বলে, লোকসান হয়তো আপনি কিছু করছেন না কেন? সে সরকারি কর্মকর্তা জানায়, আপনি কিছু করেন, মালিকের এক বিশেষ লোক আছে গুপ্তা নামে, সে এই টেন্ডার গুলো সামাল দেয়। এই খবরটা জানার পর চন্দ্রশেখর গুপ্তাকে গুলি করে মেরে ফেলে। এই খুনের খবর নেতা বাধার সিং জানতে পেরে একজন লোককে ফোন করে জানায়, চন্দ্রশেখরকে কিছুদিন আন্ডারগ্রাউন্ডে থাকতে বলুন, কোনো নাটক চাই না, সে যেন শান্ত থাকে। এই কথা বলতেই বাধার সিং এর একজন লোক এসে জানায়, মালিক এসেছে আপনার সাথে দেখা করার জন্য। সেখানে মালিক ও বাধার সিং ছাড়াও আরো একজন বড় নেতা ছিল। মালিক সেই নেতাকে বলে, এই বাধার সিং সবকিছু করিয়েছে, তা না হলে রাতারাতি প্রভুদাস থেকে আসলো। উনি সূর্যশেখরকে দিয়ে আমার একজন বিশেষ লোককে খুন করিয়েছে। মালিক নেতাকে আরো জানায়, আপনি তো জানেন শেষবার আমাদের লোক টেন্ডার পেয়েছিল। নেতা মালিককে জানাই, তুমি কাজ করবে করো, কিন্তু নিয়ম মেনে করো। টেন্ডার বেরোনোর আগেই তুমি যদি এরকম দম দেখাও, তাহলে তো ব্যাপারীদের মন খারাপ হবেই। মালিক তখন নেতাকে বলে, আপনার এখন ব্যাপারীদের মন খারাপ নিয়ে চিন্তা হচ্ছে, তাই না? মালিক বাধার সিংকে জানায়, সূর্যশেখরকে যে লোক গুপ্তার খবর দিয়েছিল আমি তাকে খুন করেছি, এখানে রেখে গেলাম। আপনার জন্য ওনার 2টা বাচ্চা অনাথ হয়েছে, কালকে 2 লাখ টাকা ওদের বাড়িতে পাঠিয়ে দিবেন। এইসব বলে মালিক ওখান থেকে চলে যায়। বাধার সিং তখন নেতাকে বলে, আপনি ওকে বানিয়েছেন, কিন্তু এখনো আপনাকেই ধমকাচ্ছে, ওর কিছু একটা ব্যবস্থা করুন। তখন নেতা জানায়, আমি যখন ওকে প্রথমবার দেখেছিলাম তখনই বুঝে গেছি যে ওর মতো কেউ জন্ম নেয়নি আর কখনো নেবে ওরা। ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয় যে মালিক কিভাবে দীপক থেকে মালিক হয়ে ওঠে। গ্রামের মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল, সেখানে দীপক ইচ্ছে করেই নিজের টিমকে হারিয়ে দেয়। দীপকের টিম মেম্বার দীপককে জিজ্ঞেস করে, তুই এটা কেন করলি? ইচ্ছা করে হারিয়ে দিলি তো? তখন দীপক বলে, আজ যদি আমি এই টুর্নামেন্ট না হারতাম তাহলে আমার স্ত্রী 2 দিন আমার সাথে কথা বলতো না। তখনই হঠাৎ দেখা যায় মাঠে থাকা সমস্ত লোক কোথাও যেন দৌড়ে চলে যাচ্ছে। জানা গেল যে এক নেতা এসেছে, সে আজ ভাষণ দেবে। দীপকও দৌড় দিয়ে সেখানে ভাষণ শুনতে চলে যায়। পরে বাড়িতে আসলে দীপকের বাবা দীপককে বলে, মালিক এসেছে, আমি ওনার জমিতেই কাজ করি, তার পা ধরে সালাম করে দোয়া নাও বাবা। দীপক বলে, তোমার মালিক, তুমি সালাম করো, এই বলে ওখান থেকে চলে যায়। এদিকে দীপকের স্ত্রী রেগে আছে, কারণ দীপক তাকে মার্কেটে নিয়ে যাবে বলে নিয়ে যায়নি, এজন্য দীপককে সে কাছে আসতে দেয় না। দীপক বলে, আমি তোমার জন্য আজ একটা টুর্নামেন্ট হেরে এসেছি, তাও তুমি আমার সাথে এরকম করবে? তখন দীপকের স্ত্রী জানায়, তুমি আমাকে যতদিন না মার্কেটে নিয়ে যাচ্ছ ততদিন আমি এইরকমই করব। তখনই আবার দীপকের বাবা দীপককে ডেকে বলে যে, তুমি কোথাকার রাজা হয়ে গেছো? তুমি তো কোথাকার রাজা হওনি, মালিকের পা ধরে সালাম করলে কি তোমার সম্মান চলে যেত? দীপক তখন জানাই, কেন, আমি তোমার মালিকের পা ধরে সালাম করিনি বলে কি তোমার মালিকের সম্মান চলে গেছে? দীপকের বাবা বলে, তর্ক করো না, ওরা আমাকে বলেছে যে আপনার ছেলে একজন বেয়াদব, আমি ওনাদের ওখানে কাজ করি, এটা থেকে আমার সংসার চলে, আজ আমি কাজ করছি, কাল তোমাকে করতে হবে, তুমি একজন কৃষকের ছেলে। দীপক তখন তার বাবাকে জানায়, তুমি তোমার কথা বলো, আমি কি করব সেটা আমি জানি, আমি একজন কৃষকের ছেলে, এটা আমার ভাগ্য, কিন্তু তোমাকে একজন মজবুত ছেলের বাবা হতে হবে, এটা তোমার ভাগ্য। রাত্রে 2জন লোক দীপকদের বাড়িতে এসে দীপকের বাবাকে জানায়, আপনার জমিতে কেউ ট্রাক্টর চালাচ্ছে। দীপকের বাবা জমিতে গিয়ে দেখে সত্যি কয়জন লোক ট্রাক্টর দিয়ে ক্ষেতের ফসল নষ্ট করছে। তখন দীপকের বাবা জানায়, আপনারা এরকম কাজ করবেন না, আমি অনেক কষ্ট করে এই ক্ষেতটা চাষ করেছি। তারা তখন তার কথা না শুনলে দীপকের বাবা ট্রাক্টরের সামনে গিয়ে দাঁড়ায়, আর তারা দীপকের বাবার উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেয়। এর ফলে দীপকের বাবা আহত হয়ে হসপিটালে ভর্তি হয়। দীপক এটা দেখে সহ্য করতে না পেরে সেই নেতার কাছে যায়। নেতা দীপককে জিজ্ঞেস করে যে, তুমি কে? দীপক তখন জানায়, আপনি যার জমিতে কাল রাতে ট্রাক্টর চালিয়েছেন, আমি হলাম তার ছেলে, আমার বাবাকে আপনার লোকজন মেরেছে, আপনি কিছু করবেন না? তখন সে নেতা জানায়, বাবাটা কার? দীপক জানায়, আমার। তো নেতা বলে, তোমার বাবা, তুমি কিছু করতে পারছো না, আমি কি করব? তুমি এখান থেকে যাও। দীপক তখন জানায়, আপনি তো ভাষণে বলেছিলেন
আপনি নাকি ছাত্রদের মধ্যে আপনাকে দেখতে পান। তাহলে আজ এক ছাত্রকে কেন ভাগিয়ে দিচ্ছেন? নেতা তখন জানায়, আমি ছাত্রদের মধ্যে নিজেকে দেখতে পাই, কিন্তু তোমার মতো না। আমার বাবাকে যদি কেউ মারতো তাহলে আমি তাকে ওখানেই শেষ করতাম। সঞ্জয় সিং এর কাছে এসে হাত জোড় করতাম না। আসলে নেতার নাম হচ্ছে সঞ্জয় সিং। দীপক তখন জানায়, আমি ওনাকে মেরে ফেলবো। সঞ্জয় সিং বলে, তুমি এই কাজ করে এসে তারপরে আমাকে বলো, এখন এখান থেকে যাও। সঞ্জয় সিং তার লোকজনদেরকে বলে, তুমি ওর ওপরে একটু নজর রেখো। দীপক তার বন্ধুকে জানায়, আমি ল্যাংড়াকে মেরে ফেলবো। দীপকের বন্ধু জানায়, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এসব কি বলছিস? তখনই সঞ্জয় সিং এর একজন লোক এসে জানায়, আপনারা কি ল্যাংড়াকে খুঁজছেন? আমি আপনাকে খোঁজ দেব যে ল্যাংড়া কোথায় থাকে। দীপক ল্যাংড়ার কাছে গিয়ে তাকে নির্মমভাবে মারতে থাকে। এরপর ভরা বাজারে তাকে আগুন লাগিয়ে পুড়ে ফেলে। আসলে এই ল্যাংড়াই হচ্ছে দীপকের বাবাকে মেরেছিল। দীপকের বন্ধু এইসব থেকে ভয় পেলে দীপক তাকে জানায়, ভয় পাস না, কাল খবরের কাগজে দেখবি মালিক তার বাবাকে মারার প্রতিশোধ নিয়েছে। দীপকের বন্ধু বলে, মালিক মানে? দীপক জানায়, আজ থেকে আমি মালিক। মালিক হয়ে জন্ম নেয়নি তো কি হয়েছে, মালিক তো হতেই পারি, তাই না? এই ঘটনা থেকে দীপকের মালিক হয়ে রাজত্ব করা শুরু হয়। সবাই তাকে মালিক বলে সম্বোধন করে। বর্তমানে খবরের কাগজে সঞ্জয় সিং দেখে যে মালিক ইলেকশনে দাঁড়িয়েছে। বাধার সিং তখন সঞ্জয় সিং এর কাছে এসে জানায়, আমি কি কোনো অপরাধ করেছি? তাহলে সেটা আমি সংশোধন করে নেব, কিন্তু মালিককে এই ইলেকশন লড়তে দেওয়া যাবে না। সঞ্জয় সিং তখন জানায়, তুমি তো দরকার ছাড়া আমার কাছে আসো না, তা না হলে অন্তত প্রভু দাসকে ডাকার আগে আমাকে জানাতে। আর তোমার কি মনে হচ্ছে আমি এগুলো মালিককে দিয়ে করাচ্ছি? আমি তো মাত্রই খবরের কাগজ পড়ে এটা জানলাম। তোমাদের এইসব দেখে আমার মনে হচ্ছে আমাকে দুই সাইডেই থাকতে হবে, কিন্তু সত্যিকারের পক্ষপাতিত্ব করতে হলে আমাকে একজনকেই করতে হবে। তখন বাধার সিং বলে, আপনি যার পক্ষ নিচ্ছেন একদিন সেই আপনাকে মেরে ফেলবে। মালিক ইলেকশনে দাঁড়াবে বলে প্রস্তুতি নিচ্ছিল। তখন মালিকের বন্ধু মালিককে জানাই, আমি তোমার ভালো মন্দ সব কাজে সবসময় সাহায্য করেছি, কখনো পাল্টা কিছু জানতে চাইনি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই ইলেকশনে যোগ দিলে এতে তোমার ক্ষতি হতে পারে। তখন মালিক জানাই, আর কতদিন এই গোলাগুলি করব? কোনো কিছু একটা সহজ উপায় তো চাই, কোনো কিছু এত সহজেই পাওয়া যায় না। এতদিন লড়ে এসেছি, আগামীতেও লড়বো। এদিকে বাধার সিং তো অনেক ক্ষিপ্ত হয়ে আছে, সে কি করবে বুঝতে পারছে না। তখন এসপি প্রভুদাস জানায়, সঞ্জয় সিং মালিককে দিয়ে এসব করাচ্ছে, কারণ মালিক যদি একবার আপনার জায়গায় বসে তাহলে মালিকের সাহায্য নিয়ে সঞ্জয় সিং সবকিছু করতে পারবে। তখন বাধার সিং প্রভুদাসকে জানায়, আমার ভবিষ্যৎ বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে কি এখানে মাছি মারার জন্য নিয়ে এসেছি? আপনি তো কিছুই করতে পারছেন না। প্রভুদাস জানায়, ওকে তো কখনো এক জায়গায় পাওয়াই যায় না, ওর বিরুদ্ধে কেউ সাক্ষীও দিতে চায় না। আমার জীবনে প্রথমবার কোনো অপরাধী আমার বাড়িতে গিয়ে আমাকে ধমকিয়ে এসেছে। বাধার সিং জানায়, আপনি ওর ঠিকানা জানলেও কিছু করতে পারবেন না। প্রভুদাস ক্ষিপ্ত হয়ে বলে, আপনি আগে আমাকে ঠিকানাটা বলুন। পরে দেখা যায় প্রভুদাস তার পুলিশ ফোর্স নিয়ে মালিকের ডেরায় যায়। পুলিশের আর মালিকের লোকজনদের মধ্যে অনেক গোলাগুলি হয়। তখন মালিক আর মালিকের লোকজন ওখান থেকে পালিয়ে নিজেদের বাড়িতে চলে আসে। মালিকের স্ত্রী অনেক রেগে থাকে, বলে বাড়িতে আরো অনেক লোকজন আছে, সব গোলা বারুদ বাহিরে রাখো। মালিক তার বউকে বোঝায় যে সাপসিঁড়ির খেলা চলছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মালিকের স্ত্রী মালিককে জানায়, 99 নাম্বার সাপ থেকে বেঁচে থেকো, কারণ ওটা যদি তোমাকে একবার কেটে দেয় তাহলে খেলা কিন্তু ওখানেই শেষ। এদিকে চন্দ্রশেখর প্রতিটা ফ্যাক্টরিতে গিয়ে ব্যাপারীদেরকে মালিকের বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করছে। ব্যাপারীরা বলে, আপনি যাই বলুন, আজকের দিনে কোনো ব্যাপারী মালিকের সাথে লড়বে না। এটা আপনি এখন ভয়ও বলতে পারেন, ভক্তিও বলতে পারেন। কিন্তু চন্দ্রশেখর তাদেরকে শাসায়, জানায় যে কাল থেকে আমাদের লোক এই ফ্যাক্টরিগুলোতে বসবে। ব্যাপারীরা এইসব কথা শুনে মালিকের কাছে গিয়ে জানায় চন্দ্রশেখর কি কি করছে। তাদের কোনো গাড়ি আর চেকিং ছাড়া বাহিরে যেতে পারছে না। চন্দ্রশেখর প্রতিটা ফ্যাক্টরি দখল করে রেখেছে। তাদের ট্রাক সরিয়ে চন্দ্রশেখরের ট্রাক ঢোকানো হচ্ছে, টাকা বেশি দিয়ে সব টেন্ডার কিনে নিচ্ছে। মালিক জানায় 8 মাস পরে ইলেকশন, ওরা ইচ্ছে করে এসব করছে যেন আমি কোনো ভুল করে বসি। ওখানে থাকা একজন লোক জানায়, ব্যাপারীরা আপনার উপরে অনেক ভরসা করে, আপনি যদি কিছু না করেন তাহলে ওদের মন ভেঙে যাবে। মালিক ফ্যাক্টরিতে গিয়ে চন্দ্রশেখরের যে লোক ওখানে সবকিছু সামলাতো তাকে খুন করে। এদিকে সঞ্জয় সিং মালিক, বাধার সিং ও চন্দ্রশেখরকে ডেকে পাঠায় তার বাড়িতে। তাদের সবাইকে জানায়, নিজেদের মধ্যে সব সমস্যা মিটিয়ে নাও, কারণ কিছুদিন পরে ইলেকশন। এই ইলেকশনের সামনে খুন খারাপি করা ভালো না, এতে আমাদের সবারই সমস্যা হতে পারে। মালিক জানায়, আপনাদের সমস্যা হতে পারে কিন্তু আমার হবে না।
আমি আমার জীবন আমার মতো করে চালাবো। যে আমার সাথে থাকতে চায় থাকুক, না থাকতে চায় সে চলে যাক। আমি ইলেকশন লড়বো এবং আমি জিতবো। কে কি করতে পারেন আপনারা করে নিন। এই কথা বলে মালিক ওখান থেকে চলে যায়। পরে বাধার সিং সঞ্জয় সিংকে বলে, আমি আপনাকে বলেছিলাম যে ও সুযোগ পেলে আপনাকেও মারবে। এখন তো মাত্র ট্রেলার ছিল, পুরো পিকচার তো এখনো বাকি আছে। দেখা যাক সামনে কি হয়। সঞ্জয় সিং বাধার সিংকে বলে, তুমি একা ওকে মারতে পারবে না। তোমরা সবাই একত্রিত হয়ে ওই শালাকে শেষ করো, এবার যেন ও বাঁচতে না পারে। বাধার সিং পুলিশের সাহায্য নিয়ে পুরো এলাহাবাদ ঘিরে রাখে। ওরা প্ল্যানিং করে যে মালিক যদি এলাহাবাদের বাহিরে থাকে ওরা যেন এলাহাবাদে ঢুকতে না পারে, আর যদি এলাহাবাদের ভেতরে থাকে তাহলে যেন বাহিরে যেতে না পারে। পুলিশ প্রতিটি রাস্তায় চেকপোস্ট বসায়, চারিপাশে সিভিল ড্রেস পরা পুলিশ ছড়িয়ে দেয় এবং গুন্ডা ছড়িয়ে দেয়। এদিকে মালিকের লোকজনেরা বলছে চারিপাশে ওরা পুলিশ এমন ভাবে ছড়িয়ে রেখেছে যে আমাদের মাথা লুকানোর জন্য জায়গা খুঁজতে হচ্ছে। তারা এটা বুঝে ফেলেছে যে বাধার সিং পুলিশদেরকে দিয়ে এইসব করাচ্ছে। তাই মালিকের সাথে থাকা লোকজনেরা বলে, মালিক চলুন আমরা বাধার সিংকে মেরে ফেলি। মালিক জানায় বাধার সিংকে নয়, আগে অন্য কাউকে মারতে হবে। তাই বলে তারা সঞ্জয় সিং এর বাড়িতে যায়। ওখানে থাকা যত গুন্ডা ছিল সবাইকে গুলি করে সব তছনছ করে দেয়, আর ওখানে সঞ্জয় সিংকে খুঁজে বের করে মেরে ফেলে। রাতে মালিকের স্ত্রী মালিকের সাথে দেখা করতে আসে। মালিককে জানায়, চলো আমরা এই শহর ছেড়ে দেই, অন্য শহরে যাই। মালিক জানায়, আমি এই শহর ছেড়ে এদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না। মালিকের স্ত্রী জানায়, তুমি সবার চিন্তা করো কিন্তু তুমি আমার চিন্তা করো না। আগে আমরা শুধু দুজন ছিলাম তাই আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু এখন আমাদের মধ্যে আরেকজন আসতে চলেছে, তার জন্য করে হলেও আমাদের এই শহর ছেড়ে যেতে হবে। তখন মালিক বুঝতে পারে না যে তার স্ত্রী তাকে কি বলতে চায়। পরে তার স্ত্রী তাকে বোঝায় যে সে বাবা হতে যাচ্ছে। এই খুশিতে মালিক তার স্ত্রীকে নিয়ে অন্য শহরে চলে যায়। অন্য শহরে অন্য বাড়িতে তারা বেশ কিছুদিন অনেক ভালোই ছিল। পরে একদিন মন্দিরে বসে মালিকের স্ত্রী মালিককে বলে, তুমি আমাকে একটা কথা দেবে? আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, তুমি সারেন্ডার করে দাও। মালিক জানায়, এখন এটা সম্ভব না। আমার সন্তান জন্মের পরে কি জানবে তার বাবা জেলে আছে? মালিকের স্ত্রী জানায়, তো তুমি কি বলতে চাচ্ছ? তোমার সন্তান জন্ম নেওয়ার পরে সে এটা দেখবে যে তার বাবা একজন ক্রিমিনাল? পরের দিন সকালে দেখানো হয় মালিকের স্ত্রী রেগে আছে, সে বাড়িতে চলে যাবে। পরে মালিক তাকে জানায়, আমি সারেন্ডার করে দিচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি সাবধানে থেকো। এই বলে তার স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দেয়, আর সে পুলিশ স্টেশনে যায় সারেন্ডার করার উদ্দেশ্যে। পরে হঠাৎ খবর আসে যে তার স্ত্রীর গাড়িতে আগুন লেগেছে আর তার স্ত্রী মারা গেছে। এই আঘাত পেয়ে মালিক আরো হিংস্র হয়ে ওঠে। যে তিনজন লোক তার স্ত্রীর গাড়িতে আগুন লাগিয়েছিল মালিক তাদেরকে খুঁজে বের করে জ্যান্ত গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে খুন করে। এরপর চন্দ্রশেখরকে মারতে গেলে চন্দ্রশেখরের সাথে তার অনেক মারপিট হয়, আর এক পর্যায়ে চন্দ্রশেখরকেও সে নির্মম ভাবে হত্যা করে। এরপর বাধার সিং মালিকের সাথে দেখা করতে এসে জানায়, আমি কিছু করিনি, চন্দ্রশেখরকে মেরে ফেলেছো, ভালো করেছো। আমি যদি দোষ করতাম তাহলে আমি তোমার সাথে দেখা করতে এখানে আসতাম না। তারপরও যদি তোমার মনে হয় আমি কিছু অন্যায় করেছি তো তুমি আমাকেও মেরে ফেলো, কিন্তু আমি কখনোই তোমাকে খুন করতে চাইনি। তুমি ইলেকশন করবে তো করো, রাজত্ব করতে চাও করো, আমি তোমাকে পেছন থেকে সাহায্য করব। এইসব কথাবার্তা বলার এক পর্যায়ে সেখানে পুলিশ এসে গুলি ছুটতে থাকে। তখন মালিকের লোকজন বলে বাদার সিং পুলিশ নিয়ে এসেছে, তাই বলে বাদার সিংকে ওখানে গুলি করে মেরে ফেলে। এদিকে পুলিশের সাথে মালিক ও মালিকের লোকজনদের অনেক গোলাগুলি হয়। মালিকেরা ওখান থেকে বেরিয়ে পালিয়ে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিলেও পুলিশেরাও সেখানে পুরো ফোর্স নিয়ে চলে আসে, সেখানেও তাদের মধ্যে অনেক গোলাগুলি হয়। এদিকে মালিকের বন্ধু বাদুরা বেইমানি করে হঠাৎ মালিকের লোকজনদের ওপরই গুলি করে। মালিক তখন জিজ্ঞেস করে, বাদুরা তুই এটা কি করলি? বাদুরা জানায়, তুমি মালিক হয়ে থাকতে চাও, তুমি যা বলবে তাই হবে, কিন্তু আমিও তো বড় কিছু হতে চাই, আজ থেকে আমিই মালিক। বাদুরা আরো জানায়, তোর স্ত্রী যে গাড়িতে মারা গেছে সেটা আমি লোকজন দিয়ে করিয়েছি, আমি ভেবেছিলাম যে তুই ওই গাড়িতে করে যাচ্ছিস। মালিক এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠে বাদুরার উপরে আক্রমণ করে, তাদের মধ্যে কঠিন মারামারি হয়। মারামারির এক পর্যায়ে বাদুরা মালিককে গুলি করে দেয়, আর ওখান থেকে বেরিয়ে এসে পুলিশকে জানায় মালিক কিছুক্ষণের মধ্যেই মরে যাবে। প্রভুদাস বাদুরাকে বলে, কিছুক্ষণের মধ্যেই মানেটা কি? মালিক এখনো মরেনি। আসলে প্রভুদাস বাদুরাকে মালিকের বিরুদ্ধে উস্কে এই কাজটা করিয়েছে, কিন্তু পুলিশেরা তখনও ওখান থেকে চলে আসেনি, পুরো বাড়িটা তারা ঘিরে রেখেছে। তারা মাইকে দিয়ে বলে, 3 গণা অব্দি তুমি বাহিরে না আসলে তোমাকে আমরা জ্যান্ত জ্বালিয়ে দেব। তখনই একটা পুলিশ ওই বাড়ির ভেতরে গুলি করে। পরে প্রভুদাস বলে, তোমরা বাড়ির ভেতরে গিয়ে দেখো। 3টা পুলিশ যখনই সেই বাড়ির দিকে যাবে তখনই বাড়ির ভেতর থেকে আচমকা গুলি এসে 3 জন পুলিশকে লাগে। তখন পুলিশেরা প্রচুর গুলি ছুটতে থাকে আর বাড়িটাতে আগুন লেগে যায়। পুলিশেরা ভাবে যে মালিক মারা গেছে। এই ঘটনার পরে দেখানো হয় প্রভুদাস রিটায়ারমেন্ট করেছে আর বাদুরা নেতা হয়ে প্রভুদাসকে সম্মাননা দিচ্ছে। একদিন গণেশ পুজোর দিন প্রভুদাস গণেশের সামনে প্রচুর নাচানাচি করছিল।
হঠাৎই দেখা যায় মালিক সেখানে। মালিক মরেনি, বেঁচে আছে। আর এর সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।